তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি 80তে 80 পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দাও, কারণ এই টিউশনটা কিন্তু সবার জন্য, যারা ভালো রেজাল্ট করতে চায়, যাদের টিউশন নেই, যারা টাকার অভাবে টিউশন নিতে পারেনি, তাদের জন্যই কিন্তু আমার এই ফ্রি টিউশন। এখানে পড়লেই 80তে 80, যতই তুমি টিউশনে পড়ো না কেন, টাকা দিয়ে টিউশন, তুমি নিজে আমার চ্যানেলে ভিজিট করে দেখবে যে টাকা দিয়ে টিউশন পড়ে তুমি কি পেয়েছো আর আমার টিউশনে পড়ে তুমি কি পাবে, নিজেই তার ভালো মন্দ তুমি নিজেই বিচার করে নেবে। ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায়, যুক্তি অধ্যায় থেকে আরোহমূলক দোষ 12টা অধ্যায় আমি যা লিখে দিয়েছি, যে লজিক করি, যে এমসিকিউ লিখে আলাদা করে সাজেশন দিয়েছি, প্রত্যেকটা পড়ো। এখন এক্সট্রা ক্লাস চলছে, আমি 100% বললাম তোমাকে একদম স্ট্রং করে দেবে যে পরীক্ষার যতই প্রশ্ন কঠিন আসুক প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে উত্তর দিতে পারে। আশা করি ক্লাসগুলো নমুনা দেখলেই তোমরা বুঝতে পারবে। এখন আমি যে অধ্যায় থেকে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে এক্সট্রা ক্লাস, সেটা হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমি প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট করে দিয়েছি। এক্সট্রা ক্লাসে আমি কালকেও করালাম যে দুই ধরনের, আমি আগেও বলেছিলাম দুই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। একটা হচ্ছে দোষ তার বৈধতা বিচার, আর একটা দোষ থাকে না, দুই ধরনের। তো আমি কিন্তু কালকে একটা দোষও এক্সট্রা ক্লাসে করিয়েছি, প্লাস দোষ নেই সেটারও করিয়েছি। সঙ্গে মেইন ক্লাস তো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন এক্সট্রা ক্লাস এখন প্র্যাকটিস চলতেছে, যাতে তোমাদের পরীক্ষায় যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক তোমরা লিখতে পারো। তোমরা অনেকেই বলছো খুঁজে পাচ্ছ না, কিন্তু প্লিজ চ্যানেলের ভিডিওস অপশনে ক্লিক করে, এই যে ভিডিওস অপশনটা আছে চ্যানেলটাতে ক্লিক করে প্রোফাইলটাতে ক্লিক করবে, প্রোফাইলে ক্লিক করে যে ভিডিওস অপশনটা আছে ওখানে গিয়ে ভিডিও অপশনে ক্লিক করলেই হবে। পরপর যে ভিডিওগুলো পাবে সবগুলো এক্সট্রা ক্লাস, প্রত্যেকটা অধ্যায়ের এক্সট্রা ক্লাস। কিন্তু আরেকটু নিচের দিকে গেলে দেখবে যুক্তি থেকে আরোহমূলক দোষ 12টা অধ্যায় কমপ্লিট। প্রত্যেকটা অধ্যায়ের যুক্তি অধ্যায় থেকে এমসিকিউ এসিকিউ এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের যে সিলেবাস অনুযায়ী যে অধ্যায়ের যেগুলো আছে, কোনো অধ্যায়ে শুধু শর্ট প্রশ্ন আছে, কোনো অধ্যায়ে নোট শর্ট প্রশ্ন, এইভাবে 12টা অধ্যায় কমপ্লিট প্যাকেজ। আমার টিউশনটা পড়ে দেখো, এখানে কোনো টাকা লাগবে না, আমি গ্যারেন্টি দিয়ে বললাম। তোমরা এতদিন যে টিউশনে পড়েছো, আশা করি সেই টিউশনে পড়ে তোমার প্রত্যেকটা অধ্যায় তোমরা বুঝতে পারোনি, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বললাম আমার টিউশনে সেই অধ্যায়গুলো যেখানে তোমার অধ্যায় অসুবিধা, সেটা যে কোনো অধ্যায় হতে পারে, সেটা যুক্তি, বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান, নিরপেক্ষ ন্যায়, এখন যেমন নিরপেক্ষ ন্যায় করাচ্ছি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি সব কমপ্লিট করে দিয়েছি। আশা করি সেইগুলো করলে কিন্তু তোমরা হয়ে যেতে 100% 80 পেয়ে যেতে। কিন্তু আমি এক্সট্রা ক্লাস করাচ্ছি কেন? কারণ এক্সট্রা ক্লাস দরকার আছে প্র্যাকটিস, এই প্র্যাকটিসের জন্য এক্সট্রা ক্লাসগুলো হচ্ছে। তো প্রশ্ন ঘুরে আসলে কি করবে, তার জন্য এক্সট্রা ক্লাস। এইভাবে প্রত্যেকটা অধ্যায় কিন্তু এক্সট্রা ক্লাস হচ্ছে। তো প্লিজ যদি 80 পেতে হয়, একমাত্র আমার চ্যানেল যেখানে রেগুলার ক্লাস হয়, যেখানে বিনা টাকায় একমাত্র রেগুলার ক্লাস হচ্ছে, বিনা টাকা, কারো কাছে টাকা নেওয়া হয় না, এখানে পড়া মানে 80 তো প্লিজ চ্যানেলটা নিজে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করো, কারণ তাদেরকেও ক্লাস করার সুযোগ করে দাও। তো দেখো এখন এই প্রশ্নটা ভালো করে দেখো। তো আমি বলেছিলাম দুই ধরনের প্রশ্ন কি কি, একটা হচ্ছে যে দোষ থাকে আর একটা দোষ থাকে না। তো আজকে আমি তোমাদের দুই ধরনের প্রশ্ন, দুই ধরনেরই লজিকটা আমি তোমাদের সামনে তুলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। কালকে তো এক্সট্রা ক্লাস করেছি, তো ভালো করে দেখো এই ক্লাসটা, তোমরা মন দিয়ে তোমরা দেখো। তো পরীক্ষায় কি প্রশ্ন থাকবে আজকে তোমরা দুইটাই কম্পেয়ার করে দিচ্ছি, তোমাদের কোন জায়গায় অসুবিধা হতে পারে আমি সেটা বুঝতে পারছি, তবু আরেকটা আমি লজিক দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আশা করি এবার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সঙ্গে এই ক্লাসটা করার পর বাকি যে ক্লাসগুলো আছে প্রত্যেকটা অধ্যায়ের এইভাবে তোমরা করো 100% একদম 80-80। তো দেখো প্রশ্নটা কি, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। তো পরীক্ষা এটা নিরপেক্ষ, এটা কিন্তু 8 মার্কের, 4 করে 8 এরকম দুইটা প্রশ্ন থাকবে। তো আমার স্টুডেন্ট মানে 100% সেটা প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু আমি স্ট্রং করে দেবো, যাতে তুমি পরীক্ষা সঠিক উত্তর দিতে পারো, এটা আমার দায়িত্ব। তো এই অধ্যায় থেকে দুই ধরনের প্রশ্ন আসে, এটা নিরপেক্ষ নয়, দুই ধরনের প্রশ্ন আসে। সেটা হচ্ছে একটা হচ্ছে টিকা, তো কি টিকা লিখতে হবে সেটা তো আমি মেইন ক্লাসে করিয়ে দিয়েছি, সঙ্গে এক্সট্রা ক্লাসও করিয়ে দিয়েছি, বুঝিয়েও দিয়েছি। আশা করি টিকা সম্পর্কে তোমাদের ক্লিয়ার। অথবা দিয়ে যে প্রশ্নটা থাকবে এটা, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। তো এরকম আশা করি তোমরা এক্সট্রা ক্লাসগুলো করার আর মেইন ক্লাসে করার, আশা করি তোমরা এগুলো বুঝে গেছো। তবু আমি এখন তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো পরীক্ষা এরকম প্রশ্ন থাকবে, আর এরকম হচ্ছে থাকবে, যুক্তি দেওয়া থাকবে যে অ্যারিস্টটল প্লেটো নন, প্লেটো দার্শনিক, সুতরাং অ্যারিস্টটল দার্শনিক নন। তো এরকম দেওয়া থাকবে। তো আমি এতদিন ক্লাস করার পর যদি তোমরা ক্লাস না করে থাকো তাহলে সেই ক্লাসগুলো করবে, সঙ্গে এটা করো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, এই ধরনের যুক্তি থাকবে, আমাদেরকে সাজাতে হবে। পরীক্ষা কিন্তু এই পর্যন্তই দেওয়া থাকবে, এরকম দুটো থাকবে, তার মধ্যে এখন আমি তোমাদের একটা নিয়েছি, বাকি আরো যে করাবো কন্টিনিউ বুঝতে পারবে। তো এই মুহূর্তে আমি একটা দিয়ে করি, ঠিক আছে, এই লজিকটাকে করি। তো এরকম থাকলে আমরা কি হয়, প্রত্যেকটা ক্লাস করার পরে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, আমাদেরকে সিদ্ধান্ত বার করতে হয়। তো সিদ্ধান্ত কি,
তো এই যুক্তিটা মনে রাখবে। আমি তোমাদেরকে বারবার করে বলছিলাম যে এটা আমি নিরপেক্ষ নয়। তোমাদের নিয়ম কয়টা আছে? 10টা নিয়ম। কিন্তু আমি আমার ছাত্রছাত্রীদেরকে এমনভাবে শেখাই যে 4টা নিয়ম শিখিয়েছি, যে 4টা নিয়ম আমি বলেছি, এই 4টা নিয়ম জানলে তোমরা নিরপেক্ষ নয়, সঠিক উত্তর এই ধরনের লজিক 100%। এই যে টেকনিকটা একমাত্র আমি শিখাই, যার জন্যই ওরা 80তে 80 পায়। ঠিক আছে, তোমরাও পাবে। আমি যেভাবে বলছি ক্লাস করো। কোন 4টা নিয়ম আগে আসবে? এটা করি। আগে যৌক্তিক আকারটা বা আদর্শ আকারটা সাজাই। তো এটা কিভাবে সাজাতে হয় আমি তো বলে দিয়েছি। অতএব, সুতরাং, কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত, কারণ কিংবা কেননা, যেহেতু থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত। এটা আমি বারবার করে বলছি। প্রত্যেকটা এই যে টেকনিকগুলো, এগুলো একমাত্র আমি বলি। ঠিক আছে, তাহলে কি হলো? অতএব, সুতরাং, কাজেই, আশা করি তোমরা বুঝে গেছো এখানে আছে সুতরাং তার পরের বাক্যটা সিদ্ধান্ত। আগের ক্লাসেও আমি তাই বুঝিয়েছি। তার মানে এই লাইনটা সিদ্ধান্ত হবে। তার মানে অ্যারিস্টটল দার্শনিক নন, এটা সিদ্ধান্ত হবে। এটা সিদ্ধান্ত হলে এখানে যৌক্তিক আকার বা আদর্শ আকার লিখতে হবে। তো এখান থেকে উত্তর আমাদেরকে লিখতে হবে। তো যৌক্তিক আকার লিখেছি। তো এখানে লিখে সবার আগে সিদ্ধান্ত বার করতে হবে। বাকিগুলো ক্লাস করে দেখবে। সবার আগে সিদ্ধান্ত, এই উত্তরটাকে বার করতে হবে। সিদ্ধান্ত লিখে নিচ থেকে উপরে উঠতে হবে। তো অ্যারিস্টটল দার্শনিক নয়, এটা কোন বচন হবে? যেহেতু নাম আছে, নামের সাথে নয় আছে, নাবাচক আছে, তাহলে এটা ই বচন হবে। আমরা বলেছি নামের সাথে হ্যাবাচক থাকলে এ বচন হয়, নামের সাথে নাবাচক থাকলে সেটা কি হয়ে যায়? ই বচন হয়ে যায়। তাহলে অ্যারিস্টটল দার্শনিক নয়, এটা কি বচন হলো? ই বচন। তাহলে সবার আগে সিদ্ধান্ত নিচ থেকে উপরে উঠতে হবে। বাকি ক্লাসগুলো করলে আরো দেখবে, সব ক্লাসগুলো করে দেখো, ক্লিয়ার হয়ে যাবে। কালকে তো আমি লাইভ প্র্যাকটিস করে দিয়েছি, আজকে আমি তোমাদের একদম নিয়ে আজকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। তাহলে সিদ্ধান্ত, তাহলে কোন বচন হবে? অ্যারিস্টটল নন দার্শনিক। এখানে কোনো টোনো দেওয়া যাবে না। কেন? কারণ যেহেতু নাম আছে, কারণ অ্যারিস্টটল একটাই। তাহলে অ্যারিস্টটল নন দার্শনিক, ই বচন দিলাম, ব্যাস হয়ে গেল। এবার যে এই যে সিদ্ধান্তটা নিলাম, এখানে এই যে এস পদ, এখানে এস দিতে হবে, উদ্দেশ্য পদের নাম দিতে হবে এস, এর বিধেয় পদের নাম দিতে হবে পি। তাহলে এস আর পি হলো। এবার হচ্ছে এই দুটো তো নাই, এবার তুমি নিচ থেকে উপরে উঠতে হবে। তো এখান থেকে যে লাইনটা নেওয়া হয়ে গেল, এটা নেওয়া হয়ে গেল। তো এই এবার দ্বিতীয় লাইন কি করে বুঝবো? কোনটা কি করে বুঝবো যে দ্বিতীয়, এটা নিচ থেকে উপরে উঠতে হবে। দ্বিতীয় লাইন কি করে বুঝবো? এস শব্দ, এস মানে পক্ষপদ। এই যে অ্যারিস্টটল এই 3টা লাইনের মধ্যে তো একটা লাইন নেওয়া হয়ে গেছে। যে দুটো লাইন পড়ে থাকলো সেটার মধ্যে কোনটা লাইন হবে? এই এস শব্দটা। এস শব্দ মানে পক্ষপদ মানে এই অ্যারিস্টটল যেখানে থাকবে সেটা হবে দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইন মানে নিচ থেকে উপরে উঠবে। তার মানে যে অ্যারিস্টটল প্লেটো নন, তার মানে এটা হবে অ্যারিস্টটল, এটা হবে দ্বিতীয় লাইন। এই যে ভালো করে দেখো, এটা হচ্ছে এই যে অ্যারিস্টটল নন প্লেটো, এই যে অ্যারিস্টটল নন প্লেটো, এটা হলো ই বচন, এটাও ই বচন, এটা হলো দ্বিতীয় লাইন। নিচ থেকে উপরে কেন হলো দ্বিতীয় লাইন? বোঝা গেল তো কেন হলো? কারণ একমাত্র যেখানে পক্ষপত্তা থাকবে সেটাই হবে দ্বিতীয় নাম্বার লাইন। তার মানে এই পক্ষপত্তায় দ্বিতীয় লাইনই থাকবে, নিচ থেকে উপরে উঠতে হয়। হয়ে গেল। এবার তৃতীয় লাইন কোনটা কি হবে কি করে বুঝবে? কারণ এটাও হয়ে গেল নেওয়া, এটা যেটা পড়ে থাকলো সেটাই। তারপর কি পড়ে থাকলো? প্লেটো দার্শনিক, তার মানে এটা হবে উপরের লাইন, সবার উপর। ব্যাস, দুটো নেওয়া হয়ে গেলে যেটা পড়ে থাকবে সেটা সবার উপরে। তাহলে কি হলো? প্লেটো হন দার্শনিক, ওটাও এ বচন হবে। প্লেটো হন দার্শনিক, এটা এ বচন হবে, কারণ এটা হ্যাবাচক আছে, এটা নাম আছে আর হ্যাবাচক আছে, এই জন্য এটা এ বচন। তাহলে প্লেটো হন দার্শনিক। কোনোটাতে কিন্তু সকল আর কোনো দেওয়া যাবে না। কেন দেওয়া যায় না? নামের সাথে কোনো, নামের জায়গার সাথে কোনো, সকল, কোনো এগুলো কিছুই দেওয়া যায় না, এটা নিয়ম। ব্যাস, আলটিমেটলি সাজানো হয়ে গেল। তো আমি বারবার করে বলছি যে প্রথম, এবার সাজানো হয়ে গেল, নিচ থেকে উপরে সাজানো হয়ে গেল, ভালো করে দেখো, তাই লিখেছি। এবার প্রথমকার লাইনটা যেটাকে প্রধান আশ্রবাক্য নাম, দ্বিতীয় লাইনটা যে অপ্রধান আশ্রবাক্য, আর এটা তো সিদ্ধান্ত। 3টা ফুল স্টপ দেওয়া, তার মানে সিদ্ধান্ত। কিন্তু এই প্রধান আশ্রবাক্য, অপ্রধান আশ্রবাক্য আমি বারবার করে বলছি এগুলো দেওয়ার দরকার নেই। দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু পরীক্ষায় দিতেও পারো, না দিতে পারো, কিন্তু আমি বোঝানোর জন্য তোমাদেরকে বলেছি। কারণ না হলে তোমরা বারবার করে বুঝতে পারবে না যে প্রধান আশ্রবাক্য মানে লাইন কোনটা আর অপ্রধান আশ্রবাক্য মানে লাইন কোনটা। তো প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়ও আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে প্রথমকার লাইনটা প্রধান আশ্রবাক্য, দ্বিতীয় লাইনটা হচ্ছে অপ্রধান আশ্রবাক্য সিদ্ধান্ত, বলছিলাম না? আশা করি প্রধান অপ্রধান আশ্রবাক্য ব্যাপারগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো যাই হোক, এগুলো আমি দিয়েছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। তো ক্লিয়ার হয়ে গেল। এটা সাজানোর যৌক্তিক আকারটা বা আদর্শ আকারটা সাজানো হয়ে গেল। এটা যৌক্তিক আকার বা আদর্শ আকার বলে, যাই দাও না কেন। আমি বাকিগুলো তো দিয়েছি, তোমরা ক্লিয়ার করে নেবে। যেটাই দাও একটা দিলে হবে, যৌক্তিক আকার বা আদর্শ আকার। তাহলে এখান থেকে সাজানো হলো। এই সাজানোটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট টিউশনে তো পরে টাকা দিয়ে, 12 মাস টাকা দিয়ে টিউশন পড়ে, কিন্তু কিছু বুঝতে পারে না। কারণ সেই স্যার তো বোঝায়, কিন্তু স্টুডেন্টদের বোঝার ক্ষমতা থাকে না। এতগুলো স্টুডেন্টের মাঝখানে সেটা বলতেও পারে না, লজ্জায় বলতে পারে না, বোঝার ক্ষমতাও থাকে না, যার ফলে নিরপেক্ষ ন্যায় সম্পর্কে কেউ ঠিকঠাক ক্লাস করতে পারে না। কিন্তু আমার ফ্রি টিউশনে যারা পড়বে একদম 100% তার কোনো আর সমস্যা হবে না। আশা করি তোমরা ক্লাসগুলো করলেই বুঝতে পারবে। এই ক্লাসটা যেমন করো, একবারই তোমাদের সমস্যার সমাধান। আমি দুইটাকেই আজকে কম্পেয়ার করব। এটা দোষ আর একটা মনে করো দোষ নয়, দুইটাকে এখন কম্পেয়ার করবো। এতদিন তো দোষ আলাদা করে ক্লাস করিয়েছি, কোনোটা দোষ করিয়েছি ক্লাস আলাদা, কোনোটা দোষ নয় আলাদা। এইবার করাচ্ছি দুটোই একসাথে কম্পেয়ার করে দিব, তোমাদের একদম ফিনিশিং হয়ে যাবে।
তাহলে এটা হয়ে গেল। এবার হচ্ছে আমি কি করব, এবার হচ্ছে আমি এটা সাজানো হয়ে গেল, এবার হচ্ছে আমাদেরকে এখানে পদগুলো নামগুলো দিতে হবে। এই যে এস পদ, এস আর পি দিয়েছিলাম সিদ্ধান্তে, সিদ্ধান্তে এস দিয়েছিলাম আর পি দিয়েছিলাম। এই যে এস শব্দটা মানে কোনটা দিয়েছিলাম, অ্যারিস্টটলটা এস দিয়েছিলাম। তার মানে এই যদি এটা এসটা অ্যারিস্টটল, এটা অ্যারিস্টটলটা এস হয়, তাহলে যেটা এস হবে সেটা মিলিয়ে নিই এবার পদগুলো, এটাও অ্যারিস্টটল এস দিব। এবার দার্শনিকটা পি দিয়েছিলাম, তাহলে দার্শনিক যেখানে থাকবে সেটাও পি দিব। এবার বাকি যে দুটো পদ থাকলো, যে প্লেটো আর প্লেটো, সেটার নাম দিত এম। এম মানে হেতুপদ, এস মানে পক্ষপদ, পি মানে সাধ্যপদ, এম মানে হেতুপদ। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এবার কি করব, এবার হচ্ছে আমি আগে বলেছিলাম এই যে এস পদটা কিন্তু হচ্ছে অপ্রধানাশ্র বাক্যেই থাকবে। কেন থাকবে, কারণ এটাই নিয়ম। এই জন্য এস পদটার নাম কি, এস পদটার নাম পক্ষপদ। এই জন্য এই যে অপ্রধানাশ্র বাক্যের অপর নাম হচ্ছে পক্ষ আশ্র বাক্য। আর এই যে পি পদটার নাম কি, সাধ্যপদ। এই সাধ্যপদটা একমাত্র প্রধানাশ্র বাক্যেই থাকবে, এটাই নিয়ম। এই সাধ্যপদটা কখনো অপ্রধানাশ্র বাক্যে থাকবে না। আর এই যে এস পদটা কখনো হচ্ছে এই পি পদটা মানে সাধ্য পদটা কখনো হচ্ছে অপ্রধানাশ্র বাক্যে থাকবে না। আর এস পদটা কখনো হচ্ছে এখানে তোমার হচ্ছে এস পদটা কখনো হচ্ছে প্রধানাশ্র বাক্যে থাকবে না। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে হচ্ছে এই জন্য সাধ্য পদটার নাম কি, সাধ্য পদটার নাম হচ্ছে পক্ষপদ। এই জন্য এটা পক্ষপদ, যেহেতু এখানে থাকে মানে অপ্রধানাশ্র বাক্যে থাকে, এই জন্য এটার নাম হচ্ছে পক্ষ আশ্র বাক্য। তাহলে অপ্রধানাশ্র বাক্যের অপর নাম কি, শর্ট প্রশ্নে বলে দিয়েছি। মানে লজিক ক্লাসগুলো করতে করতে তোমাদের শর্ট প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে অপ্রধানাশ্র বাক্যের অপর নাম কি, পক্ষ আশ্র বাক্য। কেন পক্ষ আশ্র বাক্য, কারণ যেহেতু পক্ষপদটা ওখানে থাকে তাই এটা পক্ষ আশ্র বাক্য। এবার হচ্ছে সাধ্যপদটা কোথায় থাকে, প্রধানাশ্র বাক্য। প্রধানাশ্র বাক্যের অপর নাম কি, প্রধানাশ্র বাক্য অপর নাম হচ্ছে সাধ্য আশ্র বাক্য। কেন, কারণ যেহেতু হচ্ছে সাধ্যপদ ওখানে থাকে তাই সাধ্যপদ। তাহলে প্রধানাশ্র বাক্য কি কি পদ নিয়ে গঠিত, প্রধানাশ্র বাক্য হচ্ছে সাধ্যপদ আর কি হেতুপদ নিয়ে গঠিত। এবার সাধ্যপদ আর হেতুপদ সামনেও থাকতে পারে পিছনে, সেটা কোনো ম্যাটার না, এই জন্য তো সেটা সংস্থানে চলে গেল, কিন্তু এই লাইনেই থাকবে। অপ্রধানাশ্র বাক্যে পক্ষপদ থাকবে আর হেতুপদ থাকবে, কিন্তু হেতুপদটা সামনেও থাকতে পারে, পক্ষপদটা এখানেও থাকতে পারে, সেটা কোনো ম্যাটার না, দুই জায়গার মধ্যে যে কোনো এক জায়গা থাকবে। এটা যেই জন্য তো সংস্থানে চলে গেল। তো যাই হোক, এখানে কিন্তু পক্ষপদটা থাকবে আর এখানে কিন্তু সাধ্যপদ। এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে লজিক, এটাই হচ্ছে নিয়ম, ন্যায়ের হচ্ছে গঠন। ক্লিয়ার হয়ে গেল তাহলে? হ্যাঁ, সিদ্ধান্তে কি পদ নিয়ে গঠিত, সিদ্ধান্তে কিন্তু পক্ষপদ আর সাধ্যপদ নিয়ে গঠিত। এবার সাধ্যপদ মানে কি, পক্ষপদ কিন্তু কখনো এখানে থাকবে না আর সাধ্যপদ কখনো কিন্তু এখানে থাকবে না। এখানে পক্ষপদই থাকবে আর এখানে কিন্তু সাধ্যপদই থাকবে। তার মানে ন্যায়ের যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তে উদ্দেশ্য স্থানে কোন পদ থাকে, উদ্দেশ্য স্থানে কিন্তু পক্ষপদ থাকে। আর ন্যায়ের যে সিদ্ধান্ত, বিধেয় স্থানে কোন পদ থাকে, বিধেয় স্থানে কিন্তু হচ্ছে পক্ষপদ। এই যে লজিক ক্লাসটা করতে করতে অজস্র কিন্তু শর্ট প্রশ্ন হয়ে যায়। এই জন্য আমার ক্লাসগুলো মন দিয়ে করবে। এই জন্য আমি বলি যে আমার যারা স্টুডেন্ট, অফলাইন যারা স্টুডেন্ট আছে, যারা আমার কাছে অনলাইন ক্লাস, যারা অনলাইন স্টুডেন্ট আছে, যারা ক্লাস করে 80-80 এমনি পায় না, তোমরা ক্লাসের ধরন দেখে বুঝে যাবে। ঠিক আছে, বললাম তো, যে কোনো অধ্যায় তোমরা ক্লাস, যে কোনো অধ্যায় মন দিয়ে আমার না লিখে দিই, কিন্তু যেটা বলছি স্যার যে কথাগুলো বলছে তার ইম্পর্টেন্ট কথা আছে। ঠিক আছে, সেই কথাগুলো মন দিয়ে শুনতে হবে। যদি তোমাদের কথাগুলো ভালো না লাগে তাহলে তোমার ব্যাপার, ভালো নাও লাগতে পারে। ঠিক আছে, ফ্রিতে ক্লাস পাচ্ছ, সব কিছু বোঝাচ্ছে, ভালো নাও লাগতে পারে। আর টিউশনে গিয়ে তোমাদের ভালো অবশ্যই লাগবে, কারণ সেখানে তো টাকা দিয়ে পড়তে হয়। স্যার টাকা না দিলে একদিন ঢুকতে দেয় না, কিন্তু তারপর দিন আবার ঢুকবো, কারণ স্যার তো এমন টিউশন পড়াবে যে ওখানে যত স্টুডেন্ট আছে সবাই এত স্ট্রং হয়ে যায়, সবাই পরীক্ষা 80-80 পেয়ে যায়। তার জন্য হয়তো তোমাদের ভালো লাগতে পারে। ঠিক আছে, সেটা তোমার ব্যাপার। কিন্তু আমার ক্লাসটা মূলত তাদের জন্য যারা হচ্ছে প্রকৃত স্টুডেন্ট, যারা ভালো রেজাল্ট করতে যায়, যারা হচ্ছে এই চ্যানেলকে ভালোবাসে, যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারেনি, যারা টাকার অভাবে টিউশন নিতে, এই 3 ধরনের স্টুডেন্টদের জন্য আমার এই চ্যানেলটা। তো প্লিজ, তোমার কাজে না লাগলেও তোমরা হচ্ছে বন্ধুদেরকে শেয়ার করবে। আর যারা নেক্সট সেশনে যারা পরীক্ষা দেবে তাদের জন্য প্লিজ শেয়ার করো, কারণ তাদেরও সেমভাবে ব্যাচ শুরু হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে হয়ে গেল, পদগুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে নিয়ম কি কি আমি বলেছিলাম, নিয়মগুলো কি, নিয়ম হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে 4টা নিয়ম লাগবে। 4টা নিয়ম কি কি, 4টা নিয়ম আমি কি কি বলছিলাম, একটা বলছিলাম যে তোমাদের প্রত্যেকটাতে আমি আলোচনা করেছি। প্রথম নিয়ম আমি কি বলছিলাম, যে ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও না বা তার কমও না। যদি 3টির বেশি অর্থাৎ 4টি পদ থাকে, তবে ন্যায়টি চতুষ্পদ ঘটিত বা চারিপদ ঘটিত দোষে দুষ্ট হবে। এগুলো আমি তোমাদেরকে বলেছিলাম। হ্যাঁ, বলেছিলাম। 4টা পদ মানে কি, 4টা পদ মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি 4টা পদ কি জিনিস, আমি তোমাদেরকে দেখাচ্ছি এখনই।
হ্যাঁ, ভালো করে দেখো কি বললাম। ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও না বা তার কমও না। যদি 3টির বেশি অর্থাৎ 4টি পদ থাকে তবে ন্যায়টি চতুষ্পদ ঘটিত দোষে দুষ্ট হবে। তো এটা হচ্ছে প্রথম নিয়ম। 4টা নিয়ম জানলে ব্যাস ন্যায়ের যে কোনো যুক্তির বৈধতা বিচার তোমরা সঠিকভাবে করতে পারবে। তো এটার ভালো করে দেখো, এখানে 4টা পদ নেই, কিভাবে মিলাতে হয় প্রত্যেকটা দেখিয়েছি। ভালো করে দেখো কি করে বুঝবে 4টা পদ নেই। 3টা পদ আছে। ন্যায়ের প্রথম নিয়ম ন্যায় অনুমান 3টা পদ থাকবে, তার বেশিও না কমও না। তো পদগুলো কি কি? এই যে অ্যারিস্টটল, মানে এই যে মেন শব্দ অ্যারিস্টটল, তাহলে সিঙ্গেল ওয়ার্ড অ্যারিস্টটল। অ্যারিস্টটল তার মানে একটা পদ, প্রত্যেকটা পদ কভার করে বসে, দুবার করে বসে, তাই অ্যারিস্টটল একটা পদ। পি মানে দার্শনিক কয়টা পদ হলো? 2টা পদ। এবার প্লেটো 3টা পদ, তাহলে 3টা পদ। এবার তোমার তার 3টা পদ, তার মানে প্রথমকার নিয়মটা পালন হলো। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার 3টা নিয়ম তো ঠিক আছে, 4টা নিয়ম 4টা পদ আবার কি? 4টা পদ মানে এই যে এরকম, 4টা পদ মানে এই যে এরকম, এই যে সাজানো। ভালো করে দেখো, এই যে বোলপুর একটা পদ, এই যে কলকাতার কাছে 2টা পদ। তাহলে সেম এম আর এম দেওয়া হয়েছিল কি? বর্ধমান আর বর্ধমানের কাছে, তাহলে বর্ধমান আর বর্ধমানের কাছে শব্দটা কি একই হলো? তো হিসাব মতো যদি বোলপুর সিঙ্গেল ওয়ার্ড একটা পদ হয়, কলকাতার কাছে কলকাতায় একই ওয়ার্ড হয়, 2টা ওয়ার্ড হয়, তাহলে হিসাব মতো তাহলে বর্ধমান হওয়া উচিত ছিল, নাহলে বর্ধমানের কাছে হওয়া উচিত। এই যে এগুলোকে বলে 4টা পদ। বুঝতে পারলাম? তো এইটাকে বলে 4টা পদ। তার মানে এখানে হচ্ছে চতুষ্পদ গঠিত দোষ হয়েছে। এই জন্য দেখো, এই যে দোষ কি? চতুষ্পদ গঠিত দোষ। এগুলো মেইন ক্লাসে ক্লাস করা আছে, বাকি ক্লাসগুলো করে নেবে, ঠিক আছে? তা বুঝতে পারলাম? তাহলে এইটাকে বলে 4টা। তাহলে এই ক্লাসটাও তোমরা করে নেবে। এই জন্য বলি মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস তো এখন রিপিট হচ্ছে। ক্লাস হচ্ছে প্রশ্ন ঘুরিয়ে আসতে কিভাবে প্র্যাকটিস হচ্ছে, তাই মেইন ক্লাসগুলো তো অবশ্যই করতে হবে, ঠিক আছে? তো বুঝতে পারলাম? এইটাকে বলে 4টা পদ। প্রমাণ দেখা দিলাম। তাহলে এটাতে 3টা নিয়ম পালন হয়েছে, ক্লিয়ার হয়ে গেল। এবার 2 নাম্বার নিয়ম কি? 1 নাম্বার নিয়ম পালন হলে তবে 2 নাম্বার নিয়মে যাব। 2 নাম্বার নিয়ম কি? 2 নাম্বার নিয়ম ভালো করে দেখো। ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে 2টি আশ্রবাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। যদি একবারও ব্যাপ্য না হয় তাহলে অব্যাপ্য হেতু দোষে দুষ্ট হবে। তো এখানে চলো এবার হেতুপদের নিয়মটা দেখতে হবে। ন্যায়ের নিয়ম কি? 2 নাম্বার নিয়ম হলো হেতুপদকে 2টি আশ্রবাক্য মানে প্রধান আর অপ্রধান 2টি আশ্রবাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। যদি না হয় তাহলে কি হবে? অব্যাপ্য হেতু দোষ। আগের দিনই ক্লাসগুলো করালাম, তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর যদি না করে তো আগের দিনও ক্লাসটা করবে। তো ভালো করে দেখো, এবার হচ্ছে হেতুপদের নিয়মটা মিলাবো। হেতুপদ মানে কি? এম পদের কথা বলছি। হেতুপদ মানে এম পদ, এম মানে হেতুপদ। তো এ বচনের উদ্দেশ্য পদ কি? ব্যাপ্য। তো ব্যাপ্য তো হয়ে গেল, তার মানে হেতুপদের নিয়ম পালন হয়েছে। হেতুপদের নিয়ম কি বলছে? যে ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে 2টি আশ্রবাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, এটা নিয়ম। যেমন গাড়ি চালাতে গেলে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সেরকম ব্যাপার। মনে করো এই যে হেতুপদ 2টি আশ্রবাক্য মানে কি? প্রধান আশ্রবাক্য অপ্রধান, এই 2টা জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় হলেই হবে। তার মানে হেতুপদ এ বচনের উদ্দেশ্য পদ কি? ব্যাপ্য। তো ব্যাস ব্যাপ্য তো হয়ে গেছে, আর এটা দেখার দরকার নেই। এক জায়গায় ব্যাপ্য হলেই হবে, ব্যাস এক জায়গায় হলেই হবে, তাহলে নিয়ম পাস। তার মানে 2 নাম্বার নিয়মটাও পাস। বুঝতে পারলাম? এবার চলো, এবার এটা যদি নিয়মটা না হতো কি দোষ হতো সেটা তো কালকেই করালাম তোমাদের এক্সট্রা ক্লাসে। এবার চলো, এই জন্য তো প্রত্যেকটা ক্লাস করতে হবে যে কোনটার ফলে প্রত্যেকটা যে দোষ হয়, এই যে চারিপদ ঘটিত দোষ কেন হয় সেটারও আলাদা আলাদা ক্লাস আছে। অব্যপ্য হেতু দোষ কেন হয় সেটারও এক্সট্রা ক্লাস আছে, মেইন ক্লাস আছে। তো প্রত্যেকটা ক্লাস করতে হবে। এখন যেটা প্র্যাকটিস করছে সেটা দেখো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার 3 নাম্বার নিয়ম কি? ন্যায় অনুমানে যে পদ আশ্রবাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এই যে এই নিয়মটা আছে, এই নিয়মটা লঙ্ঘন করলে মানে 2টা দোষের মধ্যে যে কোনো একটা দোষ ঘটবে, হয় অবৈধ সাধ্য দোষ হবে, না হলে অবৈধ পক্ষ দোষ, মানে এসপির কথা বলছে। এই নিয়মটার ক্ষেত্রে একমাত্র আমরা এস আর পি শব্দটাকে লক্ষ্য করব। হেতুপদের কাজ তো হয়ে গেছে, এখানে এম পদের নিয়ম তো ওই যে 2 নাম্বার নিয়মটা। আর 3 নাম্বার নিয়মের ক্ষেত্রে আমরা অনলি দেখবো এস আর পির কথা দেখবো। কি বলছে? ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি। আশ্রয়বাক্যে মানে প্রধান আর অপ্রধান আশ্রয়ের কথা বলছে। যেটা ব্যাপ্য হয়নি সেটা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। তার মানে ব্যাপ্য হয়নি মানে কি? অব্যাপ্য। তো এই নিয়মের ক্ষেত্রে আশ্রয়বাক্যে যদি অব্যাপ্য হয় আর সিদ্ধান্তে যদি ব্যাপ্য হয় তাহলে দোষ হয়। সেটা যদি সাধ্য পদ হয় তাহলে অবৈধ সাধ্য দোষ, আর সেটা যদি পক্ষ পদ হয় তাহলে অবৈধ পক্ষ দোষ। ভালো করে দেখো, এখানে তাই বলছে। কিন্তু যদি সাধ্য পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে অবৈধ সাধ্য দোষ, আমি এখনই বললাম। আবার একই কথা বলছি, আবার পক্ষপদ যদি আশ্রয়বাক্যে ব্যাপ্য না হয় সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে অবৈধ পক্ষ দোষ। আমি তো তাই বললাম যে এই নিয়মের ক্ষেত্রে যদি সাধ্যপদটা আশ্রয়বাক্যে ব্যাপ্য মানে অব্যাপ্য হয় আশ্রয়বাক্যে আর সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে অবৈধ সাধ্য দোষ। আর যদি আশ্রয়বাক্যে অব্যাপ্য হয় পক্ষপদ আর সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে সেটা অবৈধ পক্ষ দোষ। তো এইটার ক্ষেত্রে 2টা নিয়মের, এই নিয়মটার ক্ষেত্রে 2টা দোষের মধ্যে যে কোনো একটা দোষ ঘটবে, হয় অবৈধ সাধ্য দোষ না হলে অবৈধ পক্ষ দোষ। ক্লিয়ার হয়ে গেল? কোন নিয়ম? এই নিয়ম। যে পদ আশ্রয়বাক্যে, এই যে পদ, ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, এই নিয়মটার ক্ষেত্রে। এবার তাহলে তুমি কি করে বুঝবে? এই নিয়মের ক্ষেত্রে আমাদেরকে এস পি কেই দেখতে হবে, এস আর পি কেই দেখতে হবে। কি করে বুঝবে?
আশ্রয় বাক্যে প্রধান আর অপ্রধান আশ্রয় বাক্য, এই যে প্রধান আর অপ্রধান আশ্রয় বাক্য, এখানে এস আর পি কেই দেখবো। এখানে যদি অব্যাপ্য হয় তবেই আমি ওই পদটার দিকে তাকাবো, ব্যাপ্য হলে তাকাবো না। নিয়ম কি বলছে, যে পদ আশ্রয় বাক্যে, যে পদ বলতে কোনটা, এস আর পির কথা বলছে, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, এম এর না কত, শুধু বলছে এস আর পি কে। তো যেহেতু প্রথমকার লাইনটাই তুমি দেখবে প্রথমে প্রধান আশ্রয় বাক্য, কারণ এই দুটা পদই তো একমাত্র সিদ্ধান্তে আছে, তাহলে এই জন্যই আমাকে বলেও তো দিয়েছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। নিশ্চয়ই এম পদটা সিদ্ধান্তে নেই, তাহলে এম পদে দেখার কথা নেই, শুধু আমাকে দেখতে বলছে সিদ্ধান্তে কোন কোন পদ আছে, এস আর পি, তাহলে এস আর পি কেই দেখতে হবে। ক্লিয়ার হয়ে গেল? তো প্রথমকার আশ্রয় বাক্যে কি পদ আছে, পি পদ আছে, পি পদটার নাম কি হচ্ছে সাধ্য পদ, তাহলে কোন জায়গায় আছে, এ বচনের উদ্দেশ্য বিধেয় জায়গা আছে, আর এ বচনের বিধেয় পদ কি অব্যাপ্য। তো নিয়ম কি বলছে, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি মানে কি অব্যাপ্য, তাহলে অব্যাপ্য হলে তাকাবো, তবেই এই পদটার দিকে সিদ্ধান্তের দিকে তাকাবো। যদি এখানে অব্যাপ্য না হতো তাহলে আমি তাকাতাম না, ব্যাপ্য হলে তাকাতাম না। নিয়ম বলছিল যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি মানে কি অব্যাপ্য। এটার ক্ষেত্রে দোষ তখনই হবে যদি এখানে অব্যাপ্য হয় আর এখানে ব্যাপ্য হয়, তবেই দোষ। সেটা যদি পি পদ হয় তাহলে হচ্ছে সাধ্য দোষ, আর যদি এস হয় পক্ষ দোষ। আশা করি এখন তখন বুঝতে পারবে। এখানে ভালো করে দেখো, এটা পি পদটা কি, এই বচনের বিধেয় পদ কি অব্যাপ্য। এবার তাকাবো পি পদে, সিদ্ধান্তে দেখো পি পদে কি আছে, ব্যাপ্য, তাহলে দোষ হয়ে গেল। এখানে দেখো ই বচনের দুটা পদই ব্যাপ্য, ই বচনে কি দুটা পদই ব্যাপ্য না, উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য, তো বিধেয় স্থানে দেখো ব্যাপ্য হয়ে গেছে। এই পদ দেখো এখানে অব্যাপ্য অথচ ব্যাপ্য, তো এইটাই হলো দোষ। মানে এই নিয়মের ক্ষেত্রে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এই নিয়মের ক্ষেত্রে এখানে অব্যাপ্য হতে হবে, আর এখানে যদি ব্যাপ্য হয় তবেই দোষ। সেটা যদি পি পদ হয় তাহলে অবৈধ সাধ্য দোষ, আর সেটা যদি এস হয় তাহলে অবৈধ পক্ষ দোষ। ভালো করে দেখো, এটা অবৈধ সাধ্য দোষ হলো। তোমার প্রশ্ন হচ্ছে পক্ষ দোষ কেন হলো না, ভালো করে দেখো ই বচনের এস পদটা কোথায় আছে, উদ্দেশ্য স্থানে আছে। এটা কি ব্যাপ্য না অব্যাপ্য, ব্যাপ্য হলে তাকাতে বলছে না, কি হলে তাকাতে বলছে, অব্যাপ্য হলে তাকাতে বলছে। তাহলে এখানে ব্যাপ্য, তো এখানেও ব্যাপ্য আছে, ব্যাপ্য হলে তাকাবো না, অব্যাপ্য এখানে অব্যাপ্য আর এখানে ব্যাপ্য, তবেই দোষ। সেটা যদি এস মনে করো, এখানে এস পদটা যদি মনে করো এটা যদি ই বচন না থাকতো, মনে করো এটা হচ্ছে আই বচন থাকতো, মনে করো এটা যদি আই বচন থাকতো, তাহলে আই বচনের দুটা পদই ব্যাপ্য হতো, অব্যাপ্য হতো, তাহলে আই বচনের উদ্দেশ্য এস পদটা তখন দেখতাম, এখানে কি হতো অব্যাপ্য হতো, তাহলে তখন তাকাতাম, অব্যাপ্য হলে তাকাবো, তখন আমি সিদ্ধান্ত দিতে, তখন মনে করে দেখতাম যে অব্যাপ্য, সিদ্ধান্ত ভালো করে দেখো এটা ই বচন ব্যাপ্য, তাহলে তখন হলো এটাতে দোষ হতো অবৈধ পক্ষ দোষ। তাই বলে কি দুইটা দোষ একসাথে হবে না, যে কোনো একটা দোষ, হয় অবৈধ সাধ্য দোষ নাহলে অবৈধ পক্ষ দোষ। তো ভালো করে দেখো এখানে কিন্তু অবৈধ হচ্ছে সাধ্য দোষই ঘটলো। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? দোষ তখনই বুঝবে যদি এখানে অব্যাপ্য হয় এখানে ব্যাপ্য হয়, তাহলেই দোষ। সেটা যদি পি পদ হয় তাহলে অবৈধ সাধ্য দোষ, আর যদি এস পদ হয় তাহলে অবৈধ পক্ষ দোষ। আশা করি ক্লিয়ার হয়ে গেল, আর কোনো সমস্যা থাকা উচিত নয়। এবার বিচারটা তো আমি বিচারটা এমন ভাবে বুঝিয়েছি যে প্রত্যেকটার বিচার একইভাবে বুঝিয়েছি। এই জায়গাটাই বেশিরভাগ ছাত্রদের টাকা দিয়ে টিউশন পড়ে 12 মাস, কিন্তু কিছু বুঝতে পারে না। আমি বলা এই জন্য বলা আমার প্রত্যেকটা ক্লাস করে দেখো, যদি 80 পেতে প্রত্যেকটা ক্লাস, মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস করে দেখো, তারপর প্লিজ বন্ধুদেরকে শেয়ার করো। ক্লিয়ার হয়ে গেল? এবার চলো, তাহলে অবৈধ সাধ্য দোষ হয়ে গেল। এবার চলো সংস্থান কি করে, সংস্থান মূর্তিরও আলাদা করে ক্লাস করেছি, তাও আমি প্রত্যেকটা লজিকের সঙ্গে আমি করে দিই। সংস্থান কি করে বার করবে আমি বলেছিলাম এর আগের জন্য ক্লাসগুলো, তার এক্সট্রা ক্লাস করালাম। এক্সট্রা ক্লাস বারবার করে বলছি, এক্সট্রা ক্লাস হচ্ছে প্র্যাকটিস, মেইন ক্লাস হচ্ছে একদম সম্পূর্ণ ক্লাস, টিউশনটা কমপ্লিট। এক্সট্রা ক্লাস কত রকমের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, কোন জায়গায় ছাত্রছাত্রীদের অসুবিধা, সেগুলোই হচ্ছে এক্সট্রা ক্লাস, যেমন এখন। ঠিক আছে? হ্যাঁ, এবার সংস্থানটা কি করে, এই সংস্থানটা কি করে হবে, এই আমি কি বলছিলাম যে তিনটাই তো লাইন, এই যে আলটিমেটলি তিনটা লাইন, যেমন মানুষের কঙ্কাল, তো তিনটা লাইনকে আমি তুলে নিলাম, কালকে করিয়েছি, লাইভ করিয়ে দিয়েছি, আজকে তো আমি বুঝিয়ে দিচ্ছি। কালকে তো আমি করে দিলাম, দুই ধরনেরই লজিক করে দিলাম, একটা দোষের আর একটা দোষের নয়, দুটাই করে দিয়েছি। মেইন ক্লাস তো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন তিনটা লাইনে তুলতে বলছিলাম, তিনটা লাইনে তুললাম। তিনটা লাইন তোলার পরে ভালো করে দেখো আমি কি বলছিলাম, তিনটা লাইনে, তো প্রথমকার লাইনে কি ছিল এম আর পি, তাহলে প্রথমকার এমপি দিলাম। দ্বিতীয় লাইনটাতে কি ছিল এস এম, দ্বিতীয় লাইনটা এস এম দিলাম। তৃতীয় লাইনটাতে কি আছে এসপি, তাহলে আলটিমেট তিনটা লাইন তুলে নিলাম। তারপর কি করবো, তারপর আমি কি বলছিলাম, হেতু পদগুলোকে শুধু জোড়া লাগাই দাও। হেতু পদ কোথায় আছে, প্রথমে হেতু পদ ছিল আর এখানে হেতু, এটাকে কানেক্ট করে দিলাম। এর ফলে যে ছবিটা আসলো সেটার নাম হয়ে গেল প্রথম সংস্থান। আমি আগেও বলেছি যে সংস্থান হচ্ছে 4 প্রকার। কি কি সংস্থান বলছিলাম, প্রত্যেকটা ক্লাসে তো আমি বুঝিয়ে দিয়েছি, সব ক্লাসগুলো করতে হবে। এটা হচ্ছে প্রথম সংস্থান, উল্টা জেড, এই যে ভালো করে দেখো, উল্টা জেড, এর ফলে যে ছবিটা আসলো এটার নাম হচ্ছে প্রথম সংস্থান। আর দ্বিতীয় সংস্থান হচ্ছে এই যে এই ছবিটা,
আলটিমেটলি তিনটা লাইন তো প্রত্যেকটা ন্যায়ের তো গঠনের তিনটাই তো বার হবে, তিনটা লাইন বার হবে, শুধু হেতুপদকে জোড়া লাগাই দাও, তার ফলে যে ছবিটা আসবে এই ধরনের ছবি আসলে মনে রাখবে, লিখে দিবে দ্বিতীয় সংস্থান। বুঝতে পারলাম? এবারে যে তৃতীয় সংস্থান, তো তৃতীয় সংস্থান কি করে, আমি প্রত্যেকটা তো ক্লাস করি। তৃতীয় সংস্থান মানে এই যে দ্বিতীয়টার উল্টা, দ্বিতীয় যে সংস্থান তার উল্টা, এই যে শুধু হেতুপদকে আলটিমেটলি তিনটাই বার হবে, শুধু হেতুপদ দেখো এইবারে এই পাশে আছে, তার মানে শুধু জোড়া লাগাবে, এর ফলে যেটা হলো তৃতীয় সংস্থান, এগুলো মনে রাখবে। আর এবার চতুর্থ সংস্থান সিধা জেড, মানে জেড যেটা মানে প্রথম সংস্থানের বিপরীত হচ্ছে চতুর্থ সংস্থান, এইভাবে মনে রাখবে, এটা হচ্ছে চতুর্থ সংস্থান। ভালো করে দেখো, হেতুপদকে শুধু জোড়া লাগা দেবে, তিনটাই তো লাইন হবে প্রত্যেকটা ক্ষেত্রে, তো ওইভাবে তুলবে, শুধু জোড়া লাগা দেবে, হেতুপদকে জোড়া লাগা, তার ফলে যে তো এই চারটা সংস্থানের মধ্যেই বার হবে, তো যেটা যেরকম ছবি বার হবে, হয় এটা বার হবে, নাহলে ওটা বাড়বে, নাহলে ওটা হবে। তো যদি এরকম বার হয় লিখে দেবে চতুর্থ সংস্থান, যদি প্রথম বারে তাহলে প্রথম সংস্থান, তো চারটাকে মনে রাখতে হবে কোনটা কোন সংস্থানের ছবি। তো এটা হচ্ছে প্রথম সংস্থানের ছবি, ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে বিচারটা কি করবো। তো যখন দোষ হবে তার বিচার তো আমি কালকে করে দেখালাম, 2 ধরনের ক্লাস করে দেখালাম, তো কালকের ক্লাসগুলো অবশ্যই করবে, সঙ্গে মেন ক্লাসে চলে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ভিডিওগুলো দেখে ভিডিওস অপশনে গিয়ে, চ্যানেলের ভিডিওস অপশনে গিয়ে ধরে ধরে সেই অধ্যায়গুলো খুঁজে বার করবে যেদিন যেই অধ্যায়টা পড়বে। তো মনে করো এটা একটা বই, এই বইটাকে মনে করো ভিডিও অপশন ক্লিক পিছায় আগে পিছিয়ে করে যেটা যেদিন যে অধ্যায়টা ধরবে সেদিন সেই অধ্যায় যত ভিডিও আছে মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা সব করবে। আমি বললাম, গ্যারেন্টি দিয়ে বললাম 80 এই টিউশন তোমরা টাকা দিয়ে জীবনে পাবে না, ঠিক আছে? ইউটিউবে একটাই আমার চ্যানেল আছে যেখানে ডিজিটাল ফিলোসফি টিউশন, এখানে ছেলে মেয়ে হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে 80-80 পেয়েছে, আশা করি তোমরাও পারবে। তো প্লিজ শেয়ার করো। হ্যাঁ, তাহলে বিচার তো আমি কালকেই বলছি যে এই ধরনের, আশা করি এটুকুই হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর বিচার তো একটা গদ মুখস্থ, আমি বলেই দিয়েছি কিভাবে বিচারটা করবে। তো যখনই দোষ হবে, দোষের ক্ষেত্রে একটা বিচার, আর দোষ না হলে একটা বিচার। তো এক্ষেত্রে যেহেতু দোষ হয়েছে তাহলে এর বিচারটা কি হবে, প্রথমে আমি একইভাবে লিখিয়েছি যাতে তোমাদের গদটা মুখস্থ করতে সুবিধা হয়। যেহেতু এটা তো অবৈধ সাধ্য দোষ, তাহলে প্রথমে লিখবে, তাহলে নিশ্চয়ই এটা দোষ হলো। আর এই যে মূর্তিগুলো বার হলো, এই যে এই যে মূর্তি বার হলো, মনে রাখবে দোষ হলে কখনো বৈধ মূর্তি হয় না, তখন আর আমার দেখার দরকার নেই, শুধু সংস্থানটার নাম লিখে দিবে, আর বৈধ মূর্তি লেখার দরকার নেই। কি লিখবো? অবৈধ মূর্তি। এক্ষেত্রে কোনো নাম দেওয়ার দরকার নেই, বারবারা, সিলারেন, ডেরিয়াই, ফেডিও, সিসারি, কেমিস্ট্রি, পেস্টিনিও, এগুলো কিচ্ছু নাম দিতে হবে না, অনলি শুধু মূর্তিটার নাম দিতে হবে অবৈধ মূর্তি। এটা দোষ হলে, আর না কালকেও তো করালাম দোষের একটা ব্যাখ্যা আর দোষ না হলে ব্যাখ্যা, আর আবার তো আজকে করাচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আজকে দুটাই কম্পেয়ার করে দিচ্ছি। তাহলে এটা প্রথম সংস্থান। বিচারটা কি লিখতে হবে? বিচারে লিখতে হবে যুক্তিটির প্রথম সংস্থানের অন্তর্গত এবং এই যে অবৈধ মূর্তি। আশা করি বুঝে গেছো, মূর্তি। তারপর কি লিখতে হবে? যুক্তিটি অবৈধ সাধ্যদোষে দুষ্ট, যে দোষ ঘটবে সেখানে এটা নাম দিতে অবৈধ সাধ্যদোষে দুষ্ট। এখানে যদি অব্যাপ্য হেতুদোষ হতো তার এখানে লিখে দিন অব্যাপ্য হেতুদোষে দুষ্ট, ক্লিয়ার? তারপর কারণ কেন, কারণ যে নিয়মটা ফলে তুমি যে বুঝতে পারলে এটা দোষ হলো, এবার সেটারই ব্যাখ্যা, যখন যেটা দোষ হবে তখন সেই নিয়মটা এখানে ব্যাখ্যা করতে হবে। তাই এখানে যুক্তিটি অবৈধ সাধ্যদোষে দুষ্ট, কারণ ন্যায় নিয়ম হলো, কেন এবার ন্যায় নিয়ম, এই নিয়মটা কেন দিব? কারণ এই নিয়মটা লঙ্ঘন করে তো এই দোষটা হয়েছে অবৈধ সাথে, এবার এই নিয়মটা অ্যাপ্লাই করবো, এই জন্য এখানে এই নিয়মটা বলতে হবে। কারণ ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রবাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। কিন্তু এখানে প্রধান আশ্রবাক্যের, এই যে তুমি এটা বুঝলে, কি করে বুঝলে যে অবৈধ সাধ্য দোষ ঘটেছে, সেটা তো তুমি বুঝলে, কিন্তু এক্সামিনার যে খাতা দেখবে তাকে তো তোমাকে বুঝাতে হবে, সেটা তুমি কি করে বুঝাবে? সেই কথাটা এখানে যেই লাইনটা দেখে তুমি বুঝতে পেরেছো, সেই ভাষাটাই এবার তোমাকে মনের ভাবটা সেখানে ব্যক্ত করতে হবে, লিখে ব্যক্ত করতে হবে, লিখে প্রকাশ করতে হবে, সেই কথাগুলো লিখে প্রকাশ করতে হবে। সেটা এই ভাষাগুলো আমি লিখে দিয়েছি সুন্দর করে, তুমিও যদি ভাবো যে আমি একটু অন্যভাবে লিখতে পারো, কিন্তু আলটিমেটলি এইভাবে লিখে দেখাতে হবে, বুঝাতে হবে, নিজে বুঝলে হবে না, এক্সামিনারকে বুঝাতে হবে, তবেই তুমি নাম্বারটা পাবে, ঠিক আছে? এখানে ভালো করে দেখো, এবার এই কথাটা লিখতে হবে, এখানে ভালো করে দেখো। হ্যাঁ, তাহলে হ্যাঁ, কারণ হলো, হ্যাঁ, যুক্তিটি অবৈধ সাধ্যদোষে দুষ্ট, কারণ, তারপর কি? কারণ ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রবাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। কিন্তু এখানে এই যে প্রধান আশ্রবাক্যের কোন পদটাকে দেখছো, কিন্তু এখানে প্রধান আশ্রবাক্যের, এই যে প্রধান আশ্রবাক্যের এ বচনের বিধেয় স্থানে সাধ্যপদ কি দার্শনিক অব্যাপ্য হয়েছে, অথচ ওই পদই সিদ্ধান্তের ই বচনের কোন স্থানে? উদ্দেশ্য স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে। ফলে যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে, এখানে ব্যাপ্য হয়েছে, ফলে যুক্তিটি কি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে। এই ভাষাটা প্রত্যেকটা বিচারের ক্ষেত্রে একই লিখে দিয়েছি, শুধু একটা গদ, বাকি ক্লাসগুলো করবে, দেখো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ফলে যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে, যুক্তিটি অবৈধ, সুতরাং যুক্তিটি অবৈধ সাধ্যদোষে দুষ্ট, ক্লিয়ার হয়ে গেল। ব্যাস, প্রতিটা গদ তো একই, ভালো করে দেখো, তাই লিখেছি। হ্যাঁ, এই যে যুক্তিটি প্রথম সংস্থানে অন্তর্গত এবং এই অবৈধ মূর্তি, এই মানে এই যে বচনটা হলো এই যে এই অবৈধ মূর্তি,
যুক্তিটি অবৈধ সাধ্যদেশে দুষ্ট, কারণ ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রবাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। কিন্তু এখানে প্রধান আশ্রবাক্যের এ বচনের বিধেয় স্থানে সাধ্যপদ দার্শনিক অব্যপ্য হচ্ছে। এখনই যেটা কথা বললাম, যেটা বলে তুমি বুঝতে পারলে, হ্যাঁ, অথচ ওই পদই সিদ্ধান্তের ই বচনের বিধেয় স্থানে ব্যাপ্য হয়েছে। যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে, ফলে যুক্তিটি অবৈধ এবং অবৈধ, সুতরাং যুক্তিটি অবৈধ সাধ্যদেশে দুষ্ট। ক্লিয়ার হয়ে গেল? তো বুঝাতে পারলাম, এটা হলো এই ধরনের ব্যাখ্যা। তো এবার চলো আরেকটা উদাহরণ, সেটাতে দেখি যে ওটাতে দোষ নেই। আমার ক্লাস করবে আর 80-80 পাবেন, এটা হতে পারে না, ঠিক আছে? যদি 80-80 পেতে হয় তো প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস, প্রত্যেকটা অধ্যায় 12টা অধ্যায় ধরে ধরে করো, প্রত্যেকটাতে এমনভাবে স্ট্রং হবে যে পরীক্ষার যে কোনো প্রশ্ন আছে সব প্রশ্নে তুমি সঠিক উত্তর দিতে পারবে। হ্যাঁ, এবার দেখো এটা প্রশ্ন, এটাতে কিন্তু দোষ নেই। কালকেও তো আলাদা আলাদা যুক্তি দিয়ে দেখেছি, আজকে আলাদা যুক্তি দিয়ে দেখো, কালকে করিয়ে দেখেছি। হ্যাঁ, এটাও প্রশ্ন একই। এটাও হচ্ছে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো। একই প্রশ্ন, কিন্তু দেখো যুক্তি আলাদা। এখন দেখো, কোনো কিছু একসঙ্গে বিষাক্ত ও নিরাপদ নয়, সাপ নিরাপদ নয় যেহেতু সাপ বিষাক্ত নয়। তাহলে এবার একই ব্যাপার, কিন্তু এটাকেও আমাদেরকে যৌক্তিক আকারটা সাজাতে হবে। এই জায়গাটায় কি করে বেশিরভাগ ছাত্র যদি পারে না, কিন্তু ওই যে আমি বললাম আমার ক্লাস করবে আর পাবে না 80-তে, যেটা হতে পারে না। চলো এবার এটা করা যাক, প্র্যাকটিস। এই জন্য প্রত্যেকটা ক্লাস তোমরা করবে, প্র্যাকটিস হয়ে যাবে, মেইন ক্লাস করবে, ঠিক আছে? প্রত্যেকটা অধ্যায়ের আমি যেখানে যেখানে ক্লাস চলছে, যেখানে যেখানে এক্সট্রা ক্লাস দরকার, আমি সেখানে সেখানে সেই অধ্যায়ের এক্সট্রা ক্লাস দিচ্ছি। তাই এক্সট্রা ক্লাস চলতে থাকবে, মেইন ক্লাসগুলো তোমরা পড়তে থাকবে, ঠিক আছে? আর যত পারবে শেয়ার করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, যত পারো শেয়ার করো, কারণ তাদেরকে ক্লাস করার সুযোগ করে দাও। কারণ এই চ্যানেলটা কিন্তু তাদের জন্য, তারাও কিন্তু ভালো রেজাল্ট করুক, সময় আছে এখনো 1 মাস মানে অনেক, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি বললাম, এবার এটা একই নিয়মে আবার অ্যাপ্লাই করতে হবে, একই নিয়মে যৌক্তিক আকার বা আদর্শ আকার সাজাতে হবে। সেটা কি করে বুঝবে? আমি তো বলছিলাম, অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত, আর কারণ কিংবা কেননা যেহেতু থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত। তো ভালো করে দেখো, কারণ কিংবা কেননা আছে কি? কারণ কিংবা কেননা যেহেতু, হ্যাঁ আছে, কারণ কিংবা কেননা যেহেতু আছে, তার মানে হচ্ছে কারণ কিংবা কেননা যেহেতু আছে, তার মানে আগের বাক্যটা সিদ্ধান্ত। আর অতএব সুতরাং কাজেই মানে কোথাও নেই এখানে, অতএব সুতরাং কাজেই কোথাও, তার মানে পরের বাক্যটা সিদ্ধান্ত নেই। তার মানে কি বলছে? কারণ কিংবা কেননা যেহেতু, এই যে কোনো কিছু একসঙ্গে বিষাক্ত নিরাপদ নয়, সাপ নিরাপদ নয় যেহেতু সাপ বিষাক্ত, তার মানে যে যেহেতুর আগেরটা সিদ্ধান্ত হবে, এই যে সাপ নিরাপদ নয়, এই যে সাপ নিরাপদ নয়, এটা কি বচন হবে? এটা ই বচন হবে, সাপ নিরাপদ নয়। প্রত্যেকটা আলটিমেটলি বচন করতে হবে। আমি তো ই বচনের নিয়ম কি? কোনো নয়, কখনো নয়, কিছুই নয়, নেই, যেটা কখনোই হতে পারে না, এই জাতীয় শব্দ থাকলে কি হয়? ই বচন হয়। তার মানে সাপ নিরাপদ নয়, নিশ্চিত করে বলছে সাপ নিরাপদ নয়, নিশ্চিতের সাথে নাবাচক আছে। আলটিমেটলি কি, যেটা ইউনিভার্সাল হেবাচক সেটা কি হয়? এ বচন হয়। ইউনিভার্সাল মানে সার্বিক সম্পর্কে হেবাচক হবে, সেটা এ বচন। কিন্তু যেটা সার্বিক কখনোই না, সেটাই তো ই বচন। আলটিমেটলি এ বচন আর ই বচনটা কি? দুটাই তো সামান্য বচন, দুটাই তো সার্বিক বচন। কিন্তু এ বচন মানে যেটা সকল সম্পর্কে হ্যাঁ বাচক, আর ই বচনটা কি সকলই, কিন্তু যেটা কখনোই না, এটা বলে কোনো নয়, কখনোই নয় মানে কি? কোনোদিনই না, সেটা তো সকল সম্পর্কটাকে অস্বীকার করছে, তাই না? ওইটাই হচ্ছে ই বচন। তার মানে সাপ নিরাপদ নয়, কোনো নয়, কখনো নয়, কিছুই নয়, নেই, এই জাতীয় শব্দ থাকলে কি হয়? ই বচন। তাহলে সাপ নিরাপদ নয়, এটা তার মানে কি হচ্ছে? ই বচন। তার মানে কোনো সাপ নয় নিরাপদ, এটা হচ্ছে সিদ্ধান্ত। তার মানে সিদ্ধান্ত আমরা এটা বুঝলাম, সিদ্ধান্ত কোনো সাপ নয় নিরাপদ, সবার আগে সিদ্ধান্ত বার করে নিলাম, ব্যাস সিদ্ধান্তটা আমি তুলে নিলাম, কোনো সাপ নয় হচ্ছে নিরাপদ। এবার সাপটাকে কি পদ দিব? এস পদ। আর নিরাপদটা কি দিব? পি পদ। বাকি যেভাবে ক্লাসগুলো করেছি যৌক্তিক সাজানো নিয়ম, এসপি দিয়ে দিলাম। এবার হচ্ছে এই লাইনটা তো তোলা হয়ে গেল, বাকি দুটো লাইন পড়ে থাকলো, একটা এটা আর একটা এটা। এবার দুটো লাইন কি করে বুঝবো? এবার যে এস পদটাই, যে সাপে এস দিলাম আর যে পি দিলাম, এস শব্দটা যেখানে নিচ থেকে এটা উপরে উঠতে হবে, এস শব্দটা যেখানে একটা লাইন তো হয়ে গেছে, যেই দুটো লাইন পড়ে থাকবে সাপ কথাটা সেটা হবে দ্বিতীয় লাইন। তার মানে যে সাপ বিষাক্ত, এটা হবে দ্বিতীয় লাইন। তার মানে সাপ বিষাক্ত নিশ্চিত করে বলছে, বাক্যটা নিশ্চিত করে বলছে সাপ বিষাক্ত। হ্যাঁ, তার মানে সকল সাপ হয় বিষাক্ত প্রাণী, একদম নিশ্চিত করে বলছে বাক্যটা। তাহলে কি বললাম যে কোনো, হ্যাঁ কি কোথায় জন্য বললাম, হ্যাঁ সকল সাপ হয় বিষাক্ত, তার মানে সাপ বিষাক্ত নিশ্চিত করে বলছে বাক্যটা। তাহলে কারণ এ বছরের নিয়ম কি? সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক, বাক্যটা নিশ্চিত। এখানে বাক্যটা কিন্তু সাপ বিষাক্ত নিশ্চিত করে বলছে বাক্যটা, তাহলে এটা এ বচন হবে, ঠিক আছে? বচনের সমস্যা হলে তোমরা বচন অধ্যায় দেখে নিবে, বচন অধ্যায় থেকে মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস এমন ক্লাস দিয়েছি
যেগুলো তোমরা করবে প্র্যাকটিস করো, আমি বললাম গ্যারেন্টি দিয়ে বললাম বচন জীবনে ভুল হবে না। শুধু ওই একটা বচন ধরে থাকলে আর জীবন হবে না, বচন কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি যেগুলো করিয়ে দিয়েছি, যে নিয়মে করিয়ে দিয়েছি, সেগুলো মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস বচন অধ্যায়ের, ওগুলো করে দেখো বচন আর জীবনে ভুল হবে না। এইভাবে প্রত্যেকটা অধ্যায় ক্লাস করবে। হ্যাঁ, তাহলে কি হলো, সকল সাপ হয় বিষাক্ত প্রাণী, এখানে হচ্ছে সকল, এখানে সাপটাকে এস হয়ে গেল। এবার যেটা যেটা পড়ে থাকলো, দুটো লাইন নেওয়া হয়ে গেল, নিচ থেকে দুটো লাইন নেওয়া হয়ে গেল, আরেকটা পড়ে থাকলো কোনটা কোনটা, এই যে কোনো কিছু একসঙ্গে বিষাক্ত ও নিরাপদ নয়। তো এই ধরনের বাক্য কি বচন হয় সেটা তো আমি শিখিয়েছি। একসঙ্গে বলছে যেমন পশু ও পাখি এক নয়, তাহলে কি হয় ই বচন। তো এই ধরনের কোনো নয়, এই যে কোনো নয় মিলে গেছে, কোনো নয়, কখনো নয়, কিছু নয়, এই জাতীয় শব্দ কি থাকলে কি হয় ই বচন হয়, তাহলে এটা ই বচন। তাহলে আলটিমেটলি ই বচন হবে কোনো বিষাক্ত প্রাণী না নিরাপদ, কোনো বিষাক্ত প্রাণী না নিরাপদ। এটাতে হচ্ছে তোমার উদ্দেশ্যপদ তো বিষাক্ত, নিরাপদ তো বিধপদ। তাহলে কোনো বিষাক্ত প্রাণী, বিষাক্তর সাথে প্রাণী কথাটা যোগ করলাম। তুমি যদি বিষাক্তটা অনলি বিষাক্ত দাও, তোমাকে কাটতে পারবে না কিন্তু দেখতে, কারণ এখানে বিষাক্ত প্রাণীটাই তো হচ্ছে প্রাণী সম্পর্কেই তো বলা হচ্ছে, এই জন্য প্রাণী কথাটা অ্যাড করা হলো। তাই বলে বিষাক্তর সাথে এখানে ব্যক্তি কথা যোগ করো না, কারণ এখানে ব্যক্তির কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। তাহলে ব্যক্তি লিখলে আবার কেটে দিবে, ঠিক আছে। তাহলে বিষাক্ত প্রাণী নয় নিরাপদ, ক্লিয়ার হয়ে গেল। এবার বচনগুলো হয়ে গেল। তারপর আমাদেরকে তারপর কাজ কি, পদগুলো মিলিয়ে নাও, এস এস লিখে দাও, নিরাপদ নিরাপদ, পি লিখে দাও, বিষাক্ত প্রাণী লিখে দাও, ব্যাস হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে কি করব, এবার হচ্ছে আমরা হচ্ছে এটা হচ্ছে দোষ বিচার করব। যেভাবে আমরা দোষ বিচার করলাম বাকিগুলোর ক্ষেত্রে, কি করে করব, একই নিয়ম, চারটা নিয়ম অ্যাপ্লাই করতে বলছি। প্রথম নিয়ম কি, প্রথম নিয়ম আমি কি বলছিলাম, প্রথম নিয়ম আমি তোমাদেরকে বললাম যে ন্যায়ের নিয়ম কি, ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও না কমও না। যদি 3টির বেশি অর্থাৎ 4টি পদ থাকে, তাহলে সেখানে কিন্তু চতুষ্পদ গঠিত দোষ হয়। তো চলো মিলিয়ে নেওয়া যাক প্রথম নিয়মটা ভালো করে দেখো। প্রথম নিয়মটা যে বললাম, ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও না বা তার কমও না। যদি 3টির বেশি অর্থাৎ 4টি পদ থাকে, তবে ন্যায়টি চতুষ্পদ গঠিত বা 4টি পদ গঠিত দোষে দুষ্ট হবে। তো চলো মিলিয়ে নেওয়া যাক। এখানে দেখো, এই যে এস এস পদ একটি পদ, নিরাপদ প্রাণী নিরাপদ দুটি পদ, বিষাক্ত প্রাণী সেম পদ। তার মানে বোঝা গেল 4টা পদ কি সেটা তো আমি দেখিয়ে দিলাম, আশা করি আর দেখানোর দরকার নাই। তার মানে এবার 3টা পদ, তার মানে প্রথম নিয়মটা পাস হয়ে গেছে। এবার চলো দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়ম কি, দ্বিতীয় নিয়ম হচ্ছে ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রবাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। তো চলো দেখা যাক হেতুপদের কথা বলছে, ব্যাপ্য হতে হবে। হেতুপদ কি, হেতুপদ মানে এম পদ, ই বচনের উদ্দেশ্য পদ কি ব্যাপ্য, কারণ ই বচনের তো দুটা পদই ব্যাপ্য, উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধপদ, তার মানে হেতুপদ ব্যাপ্য হয়ে গেছে। তার মানে দ্বিতীয় নিয়মটা পাস, তার মানে পাপ্পু পাস হয়ে গিয়া, তার মানে হেতুপদ পাস হয়ে গেল, ঠিক আছে। এবার চলো 2 নাম্বার নিয়ম পাস। এবার চলো 3 নাম্বার নিয়ম দেখি। 3 নাম্বার নিয়ম দেখি, ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রবাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। তার মানে এই নিয়মের ক্ষেত্রে আশ্রবাক্যে অব্যাপ্য, সিদ্ধান্তে ব্যাপ্য হলে দোষ হয়। চলো দেখা যাক, এটা এস আর পি কে দেখবো। এই নিয়মের ক্ষেত্রে এস আর পি কে দেখবো, আশ্রবাক্যে অব্যাপ্য হলে আর সিদ্ধান্তে যদি ব্যাপ্য হয় তবেই দোষ হয় কিন্তু, ঠিক আছে। তো চলো এম এ তো পাস হয়ে গেছে, এবার পি পদটা দেখবো, কারণ এই নিয়মের ক্ষেত্রে অনলি এস আর পি কে দেখতে বলছে। যে পদ আশ্রবাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতো না। এই নিয়মের ক্ষেত্রে আমরা বুঝবো এখানে অব্যাপ্য হলে আর সিদ্ধান্তে ব্যাপ্য হলে দোষ, এখানে অব্যাপ্য হতে হবে আর সিদ্ধান্তে ব্যাপ্য হলে তবেই দোষ। সেটা যে পদ হবে, এস হলে পক্ষপদ, এস হলে পক্ষদোষ, আর পি হলে সাধ্য দোষ। তো চলো প্রথমে কি আছে, প্রধান আশ্রবাক্যে কি আছে, পি পদ। তো ই বচনের হচ্ছে বিধপদটা কি, ব্যাপ্য না ব্যাপ্য, ব্যাপ্য, কারণ ই বচনের দুটা পদই ব্যাপ্য। ব্যাপ্য হলে নিয়ম পাস, ব্যাপ্য হলে দেখবো না, কি হলে দেখবো, অব্যাপ্য হলে। প্রথমে বলছি অব্যাপ্য হলে আর সিদ্ধান্তে ব্যাপ্য হলে তবেই দোষ, তার মানে এটা নিয়ম পাস আছে, ব্যাস হয়ে গেল, পি ক্লিয়ার। এবার এসটা দেখবো, এসটা কি ভালো করে দাও, এ বচনের উদ্দেশ্য পদ কি ব্যাপ্য, তার মানে উদ্দেশ্য পদটাও ক্লিয়ার, তার মানে এস পদটাও নিয়ম পাস। তার মানে এই নিয়মের ক্ষেত্রে দুটা নিয়মে এই নিয়মটা পাস হয়ে গেল, কোনো দোষ হলো না, অবৈধ সাধ্য দোষ হলো না, পক্ষ দোষ হলো না। যদি এখানে অব্যাপ্য হতো আর এখানে ব্যাপ্য হতো তবেই দোষ হতো, এখানে অব্যাপ্য এখানে ব্যাপ্য হলে তবেই দোষ, তার মানে বোঝা গেল এই নিয়মটা পাস। এবার চলো লাস্ট নিয়ম কি, লাস্ট নিয়ম বলছে এই যে এই নিয়মটা কি, ন্যায়ের নিয়ম হলো যে দুটি নয়ার্থক আশ্রবাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত বানানো, দুটাই হচ্ছে নাবাচক হতে হবে, যদি হয় তাহলে কিন্তু নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ হয়। তো ন্যায়ের নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রবাক্য জনিত নয়ার্থক আশ্রবাক্যতে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না, কিন্তু যদি দুটি নয়ার্থক আশ্রবাক্যতে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে যুক্তিটি নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষে দুষ্ট হবে। হ্যাঁ, ভালো করে দেখো, এখান থেকে একটা, এই যে একটা নাবাচক একটা হ্যাবাচক, তাহলে দুটোই নাবাচক না, তার মানে এখানে সেটাও নিয়ম পালন হয়েছে, এখানে সেটাও নিয়ম পালন হয়েছে, লঙ্ঘন হয়নি। এবার তোমাদের প্রশ্ন যে সেটা আবার কেমন যুক্তি, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দুটো নয়ার্থক আশ্রবাক্য কেমন, কারণ এগুলো আমি সব কিন্তু মেইন ক্লাসে করে দিয়েছি, সব কিছু মেইন ক্লাসে করে দিয়েছি, তাই প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু করবে যদি তোমাদের 80-80 পেতে হয়, ঠিক আছে। নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষের যে উদাহরণটা আমি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখনই দেখিয়ে দিচ্ছি তোমরা।
দেখো সব মেইন ক্লাসগুলো তোমরা ভিজিট করে নাও, ঠিক আছে? তাহলে তোমাদের সব ক্লাসগুলো করতেই হবে কিন্তু। এই যে ভালো করে দেখো, এই দেখো, এই দেখো নয়ার্থক আশ্রবাক্য, এই তো ভালো করে দেখো, এই যে নয়ার্থক, এটা এই যে নয়ার্থক যৌক্তিক আকারে, এই যে কোনো সরীসৃপ নয় পাখি, কোনো মাছ নয় সরীসৃপ, এই যে সিদ্ধান্ত কি, কোনো মাছ নয় পাখি, এই যে দুটাই নয়ার্থক, এই যে আশ্রবাক্য দুটাই প্রধান আশ্রবাক্য, দুটাই হচ্ছে নয়ার্থক। এরকম থাকলে, এরকম যদি হয় তাহলে এটা দোষ হবে। আর এই দোষটার নাম কি? নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ। এই নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ কিভাবে হলো তার তো আমি এইভাবে, এটা যেমন মনে করো অবৈধ সাধ্য দোষ যেভাবে হলো, অবৈধ পক্ষ দোষ হলো, তো এটারও বিচার আমি করে দিয়েছি, মেইন ক্লাসে করে দিয়েছি, তো ওটা করে দিবে। এটা তো এই লজিকটা দুই ধরনের হয়, এরকম হবে। তো প্রত্যেকটা দোষ কিভাবে হচ্ছে সেটা তো আমি বুঝিয়ে দিলাম, আশা করি ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই নিয়মটা পাস, তার মানে কি হলো, এখানে কোনো নিয়ম লঙ্ঘন হয়নি, তার মানে পাস, এখানে সব নিয়ম ক্লিয়ার, তার মানে এটা হচ্ছে বৈধ। এখানে এবার পয়েন্ট করতে দোষ নেই। এবার সংস্থান কি করবো? সংস্থান লিখবো, এই যে একই ব্যাপার, সংস্থান আমি কি বলছিলাম, আলটিমেট তিনটা লাইন তুলবো। তিনটা লাইন তোলার পরে প্রথম লাইনটা কি ছিল? এমপি, দ্বিতীয় লাইন কি ছিল? এই যে এম, তৃতীয় লাইনে কি ছিল? এসপি। এবার আমি কি করবো? হেতুপদকে জোড়া লাগাই দেবো। প্রথম পদে হেতুপদ ছিল এখানে, আর এখানে দ্বিতীয় লাইনে এখানে হেতুপদ ছিল, হেতুপদকে জোড়া লাগাই, প্রত্যেকটাকে দেখি। এর ফলে যে ছবিটা বার হলো, এটাও হচ্ছে প্রথম সংস্থান। ক্লিয়ার হয়ে গেল। আর চারটাই সংস্থান, চারটাই ছবির মধ্যে যে কোনো চারটার মধ্যেই বার হবে। তো যেটা ছবি সেটা নাম আমি তো বুঝিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে প্রথম সংস্থান। আশা করি আর দ্বিতীয় তৃতীয় বোঝানোর দরকার নেই, প্রথমে তো দেখিয়ে দিলাম দ্বিতীয় কোনটা তৃতীয় কোনটা। তো এটার ক্ষেত্রে তাহলে প্রথম, শুধু নামটা মনে রাখতে হবে, চারটা ছবিকে চিহ্নিত করতে হবে যে এটা প্রথম সংস্থান, দ্বিতীয় তৃতীয় তো বলে দিলাম, তাহলে প্রথম সংস্থান। এবার হচ্ছে বিচার। তো এক্ষেত্রে বিচার যদি দোষ না হয়, তার বিচার তো আমি কালকেও করিয়েছি, মেইন ক্লাসে তো করিয়েছি। তো প্র্যাকটিস, ডবল প্র্যাকটিস, এই ক্লাস একমাত্র আমার কাছেই সুযোগ আছে, ঠিক আছে? তাহলে বিচারে কি, এইটার ক্ষেত্রে বিচার সোজা একইভাবে বিচারটা শিখিয়েছি যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় আর লিখতে সুবিধা হয়। তো যদি দোষ না থাকে তাহলে বিচারটা কি হবে? যুক্তিটি বৈধ, প্রথমে লিখতে হবে যুক্তিটি বৈধ। যুক্তিটি প্রথম সংস্থানের বৈধ মূর্তি, প্রথম সংস্থান, যেহেতু প্রথম সংস্থান তো এই সংস্থানের বৈধ মূর্তিতে নাম দিতে হবে। এই সংস্থানের বৈধ মূর্তিগুলো আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম না, চারটা সংস্থানের বৈধ মূর্তি তোমাকে আলাদা করে, এই জন্য মূর্তিগুলো তোমরা দেখবে। এটা কোন সংস্থান বেরিয়েছে? এটা হচ্ছে প্রথম সংস্থান বেরিয়েছে। তাহলে প্রথম সংস্থানের বৈধ মূর্তি কয়টা? ভালো করে দেখো, এই যে প্রথম সংস্থান, যেহেতু প্রথম সংস্থান হয়েছে তো প্রথম সংস্থান, এই মনে রাখবে, যখনই দোষ না হবে, দোষ না হলে এই যে নামগুলো বেরিয়েছে যে ই এগুলো হচ্ছে বৈধ মূর্তি। তার মানে এই নামটা ওই সংস্থানের যে মূর্তিগুলো আছে সেগুলোর সাথে মিলে যাবে। হ্যাঁ, যদি দ্বিতীয় হয় তাহলে দ্বিতীয় সাথে এই নামগুলো মিলে যাবে, যদি তৃতীয় হয় তাহলে তৃতীয় সাথে এই নামগুলো মিলে যাবে, যদি চতুর্থ হয় তাহলে মনে কর চতুর্থ সাথে নামগুলো মিলে যাবে। প্রথম সংস্থান হলে আর দ্বিতীয় সংস্থানের নাম নিলে হবে না, যতই এইটা মিলুক। এই সংস্থান হলে এই সংস্থানের নামগুলো এই শব্দগুলো নিতে হবে, তো মিলে যাবে। তাহলে প্রথম সংস্থানের বৈধ মূর্তি ভালো করে দেখো, প্রথম সংস্থানের বৈধ মূর্তিগুলো কি? প্রথম সংস্থানের বৈধ মূর্তি চারটা, নাম কি? বারবারা, সিলারেন, ডেরিয়াই, ফেডিও। এর মধ্যে থেকে কোনটা হবে? এখানে কি বেরিয়েছে? এখানে যে এই যে কোথায় আছে ভালো করে দেখো, এই যে তার মানে সিলারেন, এই নামটা হবে কালকে যেমন দেখিয়েছি, বারবার দেখিয়েছিলাম, তার মানে এই শব্দটা যেখানে মিলবে তার নামটা নিতে হবে। তার মানে এই বৈধ মূর্তির নাম কি? সিলারেন। তার মানে এখন যে মূর্তিটা বেরিয়েছে এটা হচ্ছে বৈধ মূর্তি, এর নামটা কি? সিলারেন। বুঝতে পারলাম? এইভাবে দ্বিতীয় হলে এই ছবিটা মিলবে তার নাম, এরকম যে বচনগুলো মিলবে তার নামটা নিতে হবে। এইভাবে প্রত্যেকটা নামগুলো তো বাকি ক্লাসগুলো করে নেবে, ক্লিয়ার হয়ে যাবে। তো এটার ক্ষেত্রে যেহেতু এটা ঘটেছে তাহলে এই নামটা নিতে হবে, নিশ্চয়ই অন্য নাম নিলে চলবে না। এটার ক্ষেত্রে এটা ঘটেছে, তাহলে এই নামটা কার মিলে গেল? প্রথম সংস্থানের সাথে। এটার নাম কি? তো বিচারটা লিখতে হবে যুক্তিটি বৈধ, যুক্তিটি প্রথম সংস্থানের বৈধ মূর্তি যার নাম সিলারেন। এখনই দেখালাম, যেটা হবে সেটার নাম দিতে হবে সিলারেন। যুক্তিটি চারিপদ ঘটিত দোষে দুষ্ট নয়। এই বিচার দোষ না হলে এই বিচারটা একই, শুধু এই নামটা শুধু চেঞ্জ হবে। যেটার ক্ষেত্রে যে সংস্থান মিলবে তার সাথে নামগুলো মিলিয়ে দিবে, বাকিগুলো একই যুক্তি, একই রকম, এই গত্তা একই রকম। তাহলে যুক্তিটি চারিপদ ঘটিত দোষে দুষ্ট নয়, কারণ ন্যায়ের নিয়ম অনুসারে এখানে তিনটি পদ রয়েছে, একই কথা লিখতে হবে। আবার এখানে অব্যপ্য হেতু দোষ ঘটেনি, কোনো দোষই তো ঘটেনি, সেগুলো লিখতে হবে। আবার এখানে অব্যপ্য হেতু দোষ ঘটেনি, কারণ এখানে হেতুপদ দুটি আশ্রবাক্যের মধ্যে ব্যাপ্য হয়েছে। আবার এখানে তাছাড়া অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষও ঘটেনি। হ্যাঁ, এইভাবে যুক্তিটিতে ন্যায়ের কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি। এটাকে তুমি আরো অন্য ভাষায় লিখতে পারো, কোনো অসুবিধা নেই। মোট কথা এখানে দেখাতে হবে যে এখানে ন্যায়ের কোনো নিয়ম লঙ্ঘন হয়, এটা শর্টকাটও লিখতে পারো, ন্যায়ের কোনো নিয়ম লঙ্ঘন হয় না। কিন্তু যেহেতু 4 নাম্বার একটু তো লিখতে হবে, আমি সুন্দর করে লিখে দিয়েছি। মোট কথা এখানে বলতে চাচ্ছি যে ন্যায়ের কোনো নিয়ম, সেই কথাটা এখানে এইভাবে একটা করে। আবার আরেকটা লাইনে ঢুকাতে পারো এখানে, যে এখানে ন্যায়ের হচ্ছে নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ ঘটেনি, এটাও লিখতে পারো, অসুবিধা নেই। তো আমি এইভাবে দেখিয়েছি
যে তাছাড়া অবৈধ সাধ্যদোষ অবৈধ পক্ষদোষও ঘটেনি, তখন দেখিয়েছি এইভাবে যুক্তি দিতে ন্যায়ের কোনো নিয়মের মধ্যে সেটাও আছে, কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি, অর্থাৎ ন্যায়ের সব নিয়ম পালন করা হয়েছে। অতএব যুক্তিটি বৈধমূর্তি। যার বৈধমূর্তি বলতে যে এটা বৈধমূর্তি হলে নামটা দিতে হবে, নামটা যে সংস্থান মিলবে সেটার নামটা দিতে হবে। হ্যাঁ, বৈধমূর্তি, হ্যাঁ, যার নাম সিলারেন, ব্যাস ক্লিয়ার। আশা করি এই দুই ধরনের লজিক যে প্র্যাকটিস করালাম আর আজকে এখন যে এক্সট্রা ক্লাসটা করালাম, বললাম তো পৃথিবীর কোনো শক্তি নেই তোমাদেরকে আর এই অধ্যায় থেকে এই লজিক প্লাস টিকা কেউ আটকাতে পারে সঙ্গে। প্লিজ তো এই ক্লাসগুলো করো, এক্সট্রা ক্লাসগুলো করো, এই অধ্যায়ের মেইন ক্লাস করো, এইভাবে প্রত্যেকটা অধ্যায় ক্লাস করো, কেউ আটকা 80-80 গ্যারেন্টি যদি পেতে। প্লিজ বন্ধুদেরকে শেয়ার করো, 100% বললাম 80-80, কারণ এই টিউশনটা একমাত্র তাদের জন্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না। প্লিজ তো যত পারো শেয়ার করো।